আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ছোট মামা একটাও কথা বললেন না। ছোট মামি বাড়িতে থাকলে হয়তো তিনি কিছু বলতেন মামার পক্ষ হয়ে। আজ তিনি একা। এত বড় দুনিয়ায় তার বড্ড একলা আর নিঃস্ব লাগলো তার নিজেকে। তিনি কোনো কথা না বলেই তার ঘরে চলে গেলেন। ভাগ্য ভালো ছোট মামি বাড়ি নেই। তার বাবা অসুস্থ হওয়ায় গতকাল রাতে তার বাবার বাড়িতে গিয়েছেন। মামা রাতে ফিরে এসেছেন। তিনি রয়ে গেছেন। তা না হলে এই কথাগুলো হয়তো বড় মামি বলতে পারতেন না। রোদেলা ওর মায়ের ঘরে গেল। দেখলো ওর মা হাপুস নয়নে কাঁদছে। রোদেলা দাঁড়িয়ে দেখলো নতুন কিছু আবিষ্কার হলে যেরকম অবাক দৃষ্টিতে দেখে ঠিক সেরকম ভাবে। এই প্রথম ও ওর মাকে কাঁদতে দেখলো। ওর মাকে এর আগে কখনো কেউ কাঁদতে দেখেছে কিনা সন্দেহ। কান্নাই যদি জানে তাহলে ভিতরটা এত ভারী কেন ওর মায়ের? কেন এই ঘৃণা পৃথিবীর প্রতি, মানুষের প্রতি? কান্না জানা মানুষ তো ভালোবাসতে জানে। ভালোবাসা যখন ফুরিয়ে যায় কান্নাও হয়তো তখন শেষ হয়ে যায়। তাহলে কেন ওদের ভালোবাসে না? ছোট মামার ওই দিনকার ব্যবহারে তিনি মুষড়ে পড়েছিলেন। আজ তাই আগ বাড়িয়ে নোবেলকে বাঁচাতে চাননি। তাছাড়া হয়তো তিনি তার ভুল বুঝতে পেরেছেন। হয়তো এই ধাক্কা তাকে শুধরাতে সাহায্য করবে। যা করেন আল্লাহ ভালোর জন্যই। বাড়িটা কেমন মরা বাড়ির মতো হয়ে আছে। রোদেলা আজ আর কলেজে গেল না। স্টুডেন্টগুলোকে সকালে আসতে বলল ফোন করে। একটু ব্যস্ত থাকলে মন ভালো হবে। রাতের কথা রোদেলা বেমালুম ভুলে গেছে। এসব পিটে কিচ্ছিরে ব্যাপার ঘটলে মনে না থাকাই স্বাভাবিক। রোদেলার মা তার ঘরে শুয়ে আছেন কিছু না খেয়ে। রোদেলা ওর মায়ের ঘরে খাবার দিয়ে এলো। ডেকে বলল খেতে। তার প্রেশার হাই, তাই নিয়মিত ঔষধ খেতে হয়। রোদেলা বলল, উঠে কিছু খেয়ে ওষুধটা খাও, না হলে আবার অসুস্থ হয়ে পড়বে। তিনি কোনো উত্তর দিলেন না। না শোনার ভান করে উল্টে পাশ হয়ে শুয়ে রইলেন। তার শরীর মৃদু কাঁপছে। রোদেলা বুঝতে পারছে ওর মা এখনো কাঁদছে। রোদেলা ওর মায়ের শরীরে হাত দিল। তার সাথে লেপটে গিয়ে তার মুখের কাছে মুখ নিয়ে বলল, লক্ষ্মী মা আমার, ওঠো, শরীর খারাপ হলে বাড়ির কি অবস্থা হবে। তিনি এবারও উত্তর দিলেন না। ওকে হাত দিয়ে সরিয়ে উঠে বসলেন। রুটির এক কোণা মুখে দিয়ে পানি নিয়ে ঔষধ হাতে নিলেন। রোদেলা বলল, একটুতে কি হবে, একটা রুটি অন্তত খাও। রোদেলা আরেকটু রুটি ছিঁড়ে সবজি দিয়ে খাইয়ে দিলেন। তারপর আর খেতে চাইলেন না তিনি। ধমক দিয়ে বললেন, ঔষধ দে। ঔষধ মুখে দিয়ে পানি নিয়ে আবার শুয়ে পড়লেন। রোদেলা ঘরের পর্দাগুলো দিয়ে দিল। দরজা ভিড়িয়ে দিল। থাকুক কিছুক্ষণ একা। নিজেকে চিনতে একা থাকার দরকার আছে। রোদেলাকে বড় মামি নাস্তা নিয়ে পাঠালো ছোট মামার ঘরে। তিনি রাতেও কিছু খাননি। রোদেলা ছোট মামার ঘরে গিয়ে মামাকে নাস্তা দিল। অনেক জোরাচুরির পর তিনি নাস্তা খেলেন। এ বাড়িতে যত সমস্যা সবকিছুর সমাধান রোদেলা। ও কিভাবে যেন সব সমাধান করে ফেলে, অথচ ওর জীবনের সমস্যা সমাধান করার কেউ নেই। বিকেলে সবাই মিলে ছাদে গেল ওরা। ছোট মামি দুপুরে বাসায় এসেছেন। তিনি এসবের কিছুই জানেন না। এ ব্যাপারে কঠোর গোপনীয়তা বজায় রেখেছেন সবাই। মামাও হয়তো কিছু বলেননি। তিনি সেন্ট মার্টিন সম্পর্কে আলাপ করেছেন। ছোট মামি বলল, ভাবি, তারা 3 পিস পাঠালো সবার জন্য। আমাদেরও তো উচিত সবার জন্য কিছু দেয়া। কি বললো রোদেলা? রোদেলা হ্যাঁ সূচক মাথা নাড়ল। বড় মামি বললেন, বুদ্ধি মন্দ না। শাড়ি দিলে কেমন হয় ভাবি? নীল সমুদ্র, নীল শাড়ি। সবাইকে নীল রঙে মানাবে। রোদেলা বলল, মামি, নীল মানে তো গাঢ় নীল না, হ্যান্ড পেইন্টের শাড়ি পাওয়া যায় বুটিক হাউসগুলোতে। ওদেরকে বললে ওরা কাস্টমাইজ করে তৈরি করে দেবে। ছোট মামি বললেন, বাহ, তোমার বান্ধবীর মায়ের না বুটিক শপ আছে। চলো আমরা শাড়িগুলো অর্ডার করে আসি। মামি, এতে খরচ বেশি পড়বে। তার চেয়ে বরং গজ কাপড় পছন্দ মতো কিনে ব্লকের দোকানে দিয়ে আসি। তাতে মন মতো কাপড়ও হবে। ওদের কাপড়গুলো বেশিরভাগই পাতলা হয়। বড় মামি বলল, এটাই ভালো হবে রোদেলা। আনিসকে গাড়ি বের করতে বল, আমরা মাগরিবের নামাজে পড়ে রওনা হই।
যেই কথা সেই কাজ। ওরা গাড়ি নিয়ে রওনা দিল ইসলামপুরের উদ্দেশ্যে। ছোট মামির ভাইয়ের দোকান আছে গুলশান আরা মার্কেটে। সেই সুবাদে ওদের আর ঘোরাঘুরি করা লাগলো না। নীল রঙের কাপড়ের রোল দিয়ে দোকান ভরে ফেলল স্টাফরা। অনেক বাছবিচার করার পর মিহি একটা কাপড় নিল, স্নিগ্ধ একটা নীল রঙের। নীল রং এত সুন্দর, কাপড়টা না দেখলে বোঝা মুশকিল। দুই বাড়ি মিলিয়ে 17 জন মেয়ে, সেই হিসেব করে কাপড় কেনা হলো। এত কাপড় ওরা নিবে কিভাবে, তাই তাদের দোকানেই রাখা হলো। পরদিন দোকানের কোনো স্টাফকে দিয়ে সরাসরি ব্লকের দোকানে পাঠিয়ে দিবে বললেন ছোট মামির ভাই। ফিরবার সময় তিনি নিজের সাথে এসে পুরানো ঢাকার বিখ্যাত কাচ্চি খাওয়ালেন, বিউটির লাচ্ছিও আনালেন। তিনি খুবই আন্তরিকতা দেখালেন। ছোট মামির পরিবারের সবাই ভীষণ ভালো মানুষ, তারা সবাই অনেক সুন্দর। আরও সুন্দর তাদের মন। মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, আপন করে নিতে হয়, তাদের চেয়ে ভালো কেউ জানে কিনা সন্দেহ। ফিরতে ফিরতে রাত 9:30 বাজল। ফিরবার পথে একটু জ্যাম পড়েছিল। বাড়ি ঢুকেই ওরা দেখল আবু সুফিয়ান অর্থাৎ নোবেলের বড় ভাই ড্রয়িং রুমে বসা। খুব সম্ভবত বিচার হচ্ছে নোবেলের। তিনি এসেছেন সুপারিশ করতে। তাকে দেখে রোদেলা চমকে গেল। বিস্তর ফারাক ওই দিনের আর আজকের মানুষের মধ্যে। এই ফারাক তার বয়স 10 বছর কমিয়ে দিয়েছে। কাপড় চোপড় বেশ পরিপাটি, ক্যাজুয়াল ড্রেস আপ, হাতে দামি ঘড়ি। সবচেয়ে চোখে পড়া বিষয়টি হচ্ছে তার পান খেয়ে কালো করে ফেলা দাঁত আজকে চকচক করছে। রোদেলাকে দেখে উঠে দাঁড়ালেন তিনি। রোদেলা কোনো সম্মানীয় ব্যক্তি নন যে ওকে দেখে উঠে দাঁড়াতে হবে। ও ফিক করে হেসে বলল, আরে আবু সুফিয়ান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। বসেন বসেন, আপনাকে এখনো চা দেওয়া হয়নি। ব্যস্ত হয়েও না, আমি এই তো কিছুক্ষণ আগেই এসেছি। কথাবার্তায় ও বিশাল পরিবর্তন। তিনি শুদ্ধভাবে উচ্চারণ করেছেন প্রতিটি শব্দ। মনে মনে রোদেলা বলল, বাহ আবু সুফিয়ান, এবার তোমার পেটটা কামাও, তাহলেই পারফেক্ট। রোদেলা ওর ঘরে গেল ফ্রেশ হতে। মামিরা কেউ চিনল না। রোদেলা বলল, এই সেই নোভেলের বড় ভাই দা বস। বলেই হেসে চলে গেল ওর ঘরে। নিচে কথাবার্তা কি হলো বোঝা গেল না। একবার খবর বেড়ে দিতে গিয়ে রোদেলা ছোট মামাকে বলতে শুনল, দেখুন, আপনি কেন ওকে এত দামি গাড়ি কিনে দেবেন? আমার কি ওকে কিনে দেবার সামর্থ্য নেই? দেখুন মামা, ও গাড়িটা কিনে ফেলেছে। সেটা আপনাদের সম্মতিতে হোক কিংবা অসম্মতিতে হোক, কিনেছে। আমিও আপনাদের সাথে একমত যে ও কাজটা ঠিক করেনি, কিন্তু মামা কিছু ব্যাপার থাকে যা ঘটে যাওয়ার পর মেনে নেওয়াটাই শান্তিপূর্ণ হয়। আপনি এটা নিয়ে ওকে শাসন করলে ব্যাপারটা বড় হতে থাকবে। পরে দেখা গেল হিতে বিপরীত হলো। আপনাকেও বলেছিল গাড়ি কিনে দেবার কথা, আপনি শুনেননি, বয়স বিবেচনা করেই শুনেননি। কিন্তু এখন যদি টাকাটা আপনি দেন, তাহলে ওর অন্যায় আবদার মেনে নেওয়া হবে। আমি টাকাটা দিলে ওকে বোঝাবো যে টাকাটা আমি তোকে ধার হিসেবে দিলাম। তখন ওর একটা তাড়না থাকবে টাকা আয় রোজগারের দিকে। পড়াশোনা তো কিছুই হলো না, অন্তত এটার মধ্য দিয়ে ও কাজে মন দিক। বড় মামা সায় দিলেন। ছোট মামা বললেন, দেখুন, আমি ওকে কোনো দিক দিয়ে ভরসা করি না। হ্যাঁ, আমার কারখানায় 150 স্টাফ কাজ করে। আজ পর্যন্ত ওকে নিতেই পারলাম না সেখানে। ও কি কাজ করবে? মামা, আপনি একদমই চিন্তা করবেন না, আমি ঠিক ওকে একটা কাজের ব্যবস্থা করে দিব। আপনি শুধু আমার উপর ভরসা রাখুন। রোদেলার কথাগুলো ভালো লাগলো, কিন্তু কথা কাছে মিল থাকলেই হলো। তার এত কেন দায় নোবেলের প্রতি, সেটাই একটু খটকা লাগলো। ছোট মামা তার উপর ভরসা করলো বটে, অন্য কোনো উপায় নেই তাই হয়তো। যাবার সময় আবু সুফিয়ান ভাই রোদেলার মায়ের খোঁজ করেন। রোদেলা বলল ওর মা একটু অসুস্থ। তিনি আগ বাড়িয়ে রোদেলার মায়ের ঘরে গিয়ে তাকে দেখে আসেন। মামিদের সাথে পরিচিত হলেন। খুব বোঝা গেল তিনি এবাড়ির একজন হতে যাচ্ছেন। এটা কোনো সমস্যা না। এত উপকারী ভালো মনের মানুষ পাশে থাকা ভালো। রোদেলার মা রাত 10টায় তার ঘর থেকে বের হলেন। স্বাভাবিকভাবে ঘরের কাজ করতে লাগলেন। রাতে খাবার সময় বড় মামিকে বললেন, ভাবি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। বড় মামি খাওয়া বাদ দিয়ে তার দিকে তাকিয়ে বললেন, কোন ব্যাপারে? আমি বাসা ঠিক করে চলে যাব সামনের মাসে। বড় ভাইকে বলবেন নতুন বাসার জন্য কিছু কেনাকাটা করতে হবে, টাকা পয়সা দরকার। তিনি যেন আমাকে সবকিছু বুঝিয়ে দেন। বড় মামি কিছু বললেন না।
ছোট মামিও তাকিয়ে আছেন রোদেলার মায়ের দিকে, কিন্তু তিনি কারো দিকে তাকাচ্ছেন না। কথাগুলো বলে ভাতের প্লেট হাতে করে তার ঘরে আলে গেল। রোদেলা আর প্রিসিলা একে অন্যের দিকে তাকিয়ে রইল। ছোট মামি আর খেলো না, উঠে বেসিনে হাত ধুয়ে রান্নাঘরে গেলেন। বড় মামি ওদের ধমক দিয়ে বললেন, তোরা খাচ্ছিস না কেন? খাবার শেষ কর। ওরা খাওয়া শুরু করলো। সবাই চলে গেলে দুবোন কথা বলা শুরু করলো। কি রে আপা, কি হলো আজ মায়ের? কি জানি, খুব জব্দ হয়েছে এবার। এতে শিক্ষা না হলে তার জীবনেও শিক্ষা হবে না। আচ্ছা আপা, আমরা একা বাসা নিয়ে 3 জন থাকতে পারবে না? খুব পারবো। মাকে বল না, বাবার কাছে চলে যাই আমরা। রোদেলা স্তম্ভিত চোখে তাকিয়ে থেকে বলল, এই কথা আর কখনো বলবি না। বড় মামার মাথা খারাপ অবস্থা। মা তার পাওনা পুছিয়ে দিতে বলেছেন, যদিও এটা তার জন্য সূচকও বটে। বাড়ি দাঁড়িয়ে গেছে, টাকাটা দিয়ে দিলে বাড়িতে মায়ের অধিকারটা থাকবে না। কিন্তু এত বছরের হিসেব তিনি কিভাবে এই মুহূর্তে দিবেন, এটাও একটা চিন্তার বিষয়। ঘটনাটা ঘটে ভালোই হলো, এবার তার ভালো মানুষের রূপটা বের হবে। রোদেলা জানে তিনি এখন ওদের এই বাড়ি ছেড়ে যেতে দিবে না। দোহাই হিসেবে ওদের 2 বোনের বিয়েটাকে টেনে আনবেন। এদিকে রোদেলার মা নাসিমা বাসা খুঁজতে বের হয়েছেন। রোদেলা এসবে কোনো গা করে না, কারণ ও জানে শেষ পর্যন্ত বড় মামা ওদের যেতে দিবেন না। এই পরিস্থিতিতে ও কি করবে বুঝতে পারছে না। কারোর সাথে যে একটু পরামর্শ করবে তাও পারছে না। একটু একলা সময় দরকার, ভাববার জন্য, বুঝবার জন্য। কিন্তু সেই রাত ছাড়া ওর একলা সময় নেই। শুক্রবার নাতাশারা আসবে। এর আগে আগে শাড়িগুলো আনতে পারলে ওদের কাছেই দিয়ে দেওয়া যেত। তা না হলে এই শাড়ি নিয়ে আবার ওকেই যেতে হবে। কিন্তু এতগুলো শাড়ি শুক্রবারের মধ্যে হবেও না। ও তাও ফোন করে বলে দিয়েছে অন্তত 9টা যেন দেন, তাহলে ওদের আগে দিয়ে দেওয়া যাবে। গতদিন অশুভন লোকটা 3টা মেসেজ দিয়েছে, কলও করেছে বেশ কয়েকবার। মেসেজগুলো ছিল ওর প্রশ্নের উত্তর চেয়ে। বাড়ির এসব ঘটনায় মন বিক্ষিপ্ত হওয়ায় এসবে মন দেয়নি। রোদেলা ভাবে এসব ছেলে মানুষই বয়স কম ছেলেপুলেদের মানায়। তিনি কল্লোল ভাইয়ার কয়েক মাসের ছোট। কল্লোল ভাই কত ব্যক্তিত্ব সম্পন্ন একটা মানুষ, কথা বলে মেপে মেপে। পুরুষ মানুষের ব্যক্তিত্বটাই তো আসল। হড়বড় করে কথা বলা এমন ছেলে মানুষের স্বভাবের ছেলে রোদেলার একদম পছন্দ না। রোদেলা এক কোচিংয়ে ইংরেজি পড়তো। স্যার এত বেশি অপ্রাসঙ্গিক কথা বলেন যে খুব ভালো পড়ানো সত্ত্বেও ও 2 দিন পরে আর যায়নি। একটু আগে অশুভন লোকটা যে মেসেজ পাঠিয়েছে তাতে রোদেলার বিরক্তির সীমা পার হয়ে গেছে। এবার কিছু না বললেই নয়। উনি লিখেছেন, 2 দিন পার হয়ে গেল, উত্তর পেলাম না। নীরবতা নাকি সম্মতির লক্ষণ? আমি কি তাহলে উত্তর হ্যাঁ ধরে নিব? যন্ত্রণা কি কম হয়ে গিয়েছিল ওর জীবনে? ও ভাবে বিকেলে কল দেবে। এই যন্ত্রণার একটা শেষ হওয়া উচিত। কথা নেই, বার্তা নেই। এই মাস 3 জানা শোনায় দুম করে কেউ কাউকে বলতে পারে না। উইল ইউ বি মাইন? এটা কি এত সহজ সিদ্ধান্ত? বাজার থেকে আলু পটল কেনা, চিনলো না জানলো না, হুট করে বললো আর হয়ে গেল। এসব ওর কাছে ফাত্রামি লাগে। এই ছেলেটা কে এত সাহস কে দিল? ও মনে মনে ভাবে এমন কি কোনো আচরণ ও করেছে নিজের অজান্তে যা ওর এই সাহসের উদ্ভব ঘটিয়েছে? না, এমন কিছু তো মনে পড়ে না। সব মিলিয়ে ওদের 7 দিনও দেখা হয়নি। যত বাড়ি দেখা হয়েছে ফ্যামিলি গ্যাদারিংয়ে। এসব ছেলেদের জীবনে প্রেম আসতেও সময় লাগে না, যেতে তো আরও সময় লাগে না। তাছাড়া এত বড় একটা ছেলে যার বিয়ের বয়স দেশের আইন হিসেবে পার হয়ে গেছে 7-8 বছর আগে, সেই ছেলে এখনও কারোর সাথে সম্পর্কে জড়ায়নি, কাউকে ভালোবাসেনি। এ কথাও ওকে বিশ্বাস করতে হবে? শক্ত করে একটা ধোঁয়া দিলেই এসব প্রেম পালানোর রাস্তা খুঁজে পাবে না। একটু খোঁজ খবর নিলেই জানা যাবে তার প্রেমের সংখ্যা হয়তো হাতের আঙ্গুলে হিসাব হবে না। ওর এত খোঁজ নেওয়ার দায় নেই। এই ছেলে যদি দুধে ধোয়া তুলসী পাতাও হয়, তাও ওর একে নিয়ে কিছু ভাবার সামনে এগোনো সম্ভব না। এমনিতেই দোষ হয়ে আছে, ও নাকি নাতাশার বিয়ে ভাঙতে চেয়েছে। এসব কিছু হলে হয়তো শুনতে হবে ও এখন নাতাশার সংসার ভাঙতে চায়। উফ, এসব ভেবে রোদেলার ভয় হয়। অন্য কেউ হলে হয়তো এত হিসেব করতো না। রোদেলার প্রতিটি কদম ফেলতে হয় হিসেব করে, কারণ ওদের জীবনটা অন্য 8-10 জনের মতো না।
পান থেকে চুন খসলেই ওর মাই ঢাকঢোল পিটিয়ে মানুষকে জানাবেন। রোদেলা সব কাজ শেষ করে সন্ধ্যায় কল করে শোভনের ফোনে। তৃতীয়বার রিং হতেই কল রিসিভ করে বলল, রোদেলা, আমি একটা জরুরি কাজে ব্যস্ত আছি, তোমাকে ঠিক 15 মিনিট পর আমি কল করছি। বলেই কলটা মুখের উপর কেটে দিল। কি অভদ্র ছেলে, সারাদিন কল দিয়ে আমাকে পায় না, এখন আমি কল দিলাম ভাব দেখালো। মহা ফাজিল তো। 15 মিনিট কেন, ওর কলই আর কখনোই ধরবো না। মনে মনে বলে ফোনটাকে সাইলেন্ট করে ওর ডেস্কে রেখে ঘর থেকে বের হয়ে যায়। ওর মাথাটা এখন রাব খাতার মতো হাবিজাবি বিষয় দিয়ে ভরা। কেমন যেন দম বন্ধ লাগছে সবকিছু মিলিয়ে। কি হবে, কি হতে যাচ্ছে তা ভেবে একটু চিন্তিত সবাই। ছোট মামি মায়ের এই ঘোষণার পর থেকে কেমন যেন চুপচাপ হয়ে গেছেন। তিনি কি চাচ্ছেন, তার মনে কি চলছে তা বুঝতে পারছে না ও। এতদিন রোদেলা ভাবতো ওরা এবারই ছেড়ে চলে যাক, এটাই উনি মনে প্রাণে চান। কিন্তু এ কথার পর হতে তাকে কেমন আহত মনে হচ্ছে। এটা তার ভাব নাকি সত্যি চেহারা কে জানে। বড় মামিকে দেখা গেল নিরপেক্ষ। তিনি এসব নিয়ে তেমন চিন্তিত নন। হয়তো তিনিও জানেন শেষ পর্যন্ত ওদের যাওয়া হবে না। মাকে রোদেলা যতটুকু চেনে তাতেও জানে তিনি কারো কথা শোনবার মেয়ে নন। তবে বড় মামা এই সমস্যাটার একটা বড় প্রভাবক। একমাত্র তিনিই পারেন মায়ের সিদ্ধান্তকে টলাতে। ওদের দুই বোনের বিয়ের ব্যাপারটা যতটা না তার চাওয়া দমন করবে, তার চেয়েও বড় অস্ত্র চেনা আছে বড় মামার, নোবেল। রোদেলা আর এসব ভাবতে চায় না। এসব ভেবে কি হবে? যা হবার তাই হবে, আল্লাহ নিশ্চয় উত্তম পরিকল্পনাকারী। এই মুহূর্তে এর চেয়ে বড় কোনো সান্ত্বনা ওর জানা নেই। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে 11:30 বাজল। ছোট মামি খেতে এলেন না। বড় মামি তার খাবার রুমে দিয়ে এসেছেন। অন্য সময় হলে রোদেলা যেত এই খাবার নিয়ে। ওর নিজেরও যেতে ইচ্ছে করেছিল। বড় মামিও ওকে বলেনি দিয়ে আসতে। আসলে ওই দিনকার ঘটনার পর এখনো সব স্বাভাবিক হয়নি। মামি অবশ্য স্বাভাবিকই, কিন্তু রোদেলা উত্তর দিচ্ছে হ্যাঁ, না, আচ্ছা এসব ছোট ছোট বাক্যে। রোদেলা ওই দিনের ব্যবহারে সত্যিই কষ্ট পেয়েছে। সব কাজ শেষে রোদেলা ঘরে এসে শুয়ে পড়ে ফোনটা হাতে নিয়ে। ফোনের পাওয়ার বাটন প্রেস করতেই ওর চোখ কপালে। 117টা মিসড কল, মেসেজ এসেছে 23টা। শোয়া থেকে উঠে বসলো রোদেলা। এক এক করে মেসেজগুলো চেক করতে লাগলো। মেসেজ বক্স ফুল হওয়ায় কিছু মেসেজ পেন্ডিং। ওর কান দুটো হঠাৎই গরম হয়ে গেল। মেসেজ চেক করা অবস্থায় একটা কল আসলো শোভনের। রিসিভ করতেই হড়বড় করে বলল, কি ব্যাপার রোদেলা, এসব কি? হ্যাঁ, তুমি কেমন মেয়ে তুমি? বললাম 15 মিনিট পর কল দিচ্ছি, তাতেই এত রাগ? তোমাকে নিয়ে তো আমার অনেক জ্বালা আছে, এক্ষুনি তুমি এমন করছো বিয়ের পর। কথাটা শেষ করতে দেয় না রোদেলা। ধমকের সুরে বলে, চুপ, একদম চুপ। কি মনে করেন আপনি নিজেকে? হ্যাঁ, আত্মীয় বলে এতদিন সহ্য করেছি, আর না। এভাবে কথা বলার মানে কি? তুমি জানো কল রিসিভ না করে আমার কত কষ্ট হচ্ছিল? তুমি কলটা রিসিভ না করে আমি এখন কোথায় পৌঁছে গেছি জানো? আপনি যেখানেই হন আমার লাইফ থেকে বিদায় হন। আমি এমনিতেই অনেক প্যারায় আছি, প্লিজ। আমি এসব আর নিতে পারছি না। বলেই কলটা কেটে দেয় রোদেলা। মনে মনে বকে, অশোভন ওই লোকটা কে? কেমন ফাজিল এমন একটা ভাব নিয়ে কথা বলে যেন কত দিনের সম্পর্ক ওদের। আচ্ছা, ওকে কি এতই সস্তা মনে হয় শোভনের? যে এমন ফাজলামি করছে ওর সাথে। এখানে ভালোবাসার কিছুই দেখছে না রোদেলা, জাস্ট মজা নেওয়া। ভালোবাসার প্রকাশভঙ্গি এমন না। দুম করে বললেই হয় না ভালোবাসি। অনেক সময় কিছু না বলেও বোঝানো যায় সেটা। মেয়েরা সেটা বুঝতে পারে। ঈশ্বর তাদের এই বিশেষ ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। অনেক কিছু করার বাকি জীবনের। প্রেম কিংবা বিয়ে এখনো ওর জীবনের ফার্স্ট প্রায়োরিটি না। ওর এখন জীবনের একটাই লক্ষ্য, নিজের পায়ে দাঁড়ানো। মেসেজ আসে রোদেলার ফোনে, পাত্তা দেয় না ও। বিছানায় ঘুমাতে চেষ্টা করে, ফোনটা সাইলেন্ট এখনো। ঘরের বাতি নিভিয়ে শুয়ে পড়ে ও। নানান চিন্তা মাথায় ঘুরপাক খায়। কিভাবে এই সুযোগে এই বাড়ি ছাড়া যায় তা ভাবতে থাকে রোদেলা। এপাশ ওপাশ ফিরে ঘুম আর আসে না। হঠাৎ ওর শীত শীত লাগে, পায়ের কাছের কাঁথাটা গায়ে জড়িয়ে নেয়। এসব হাবিজাবি চিন্তা মন থেকে বের করে চোখ বন্ধ করে টান হয়ে শুয়ে দুহাত পাশে রেখে লম্বা লম্বা নিঃশ্বাস নেয় ও। এই মেডিটেশনটা ও প্রায়ই করে।
ঘুম আস্তে আস্তে ঠিক কত রাত হয় তার খেয়াল নেই ওর। হঠাৎ বৃষ্টির ছটায় ওর ঘুম ভেঙে যায়। বারান্দার দিকে জানালা দরজা খুলে ঘুমোয়। সেদিক থেকেই পানির ছাট আসে। গায়ের কাঁথা পাশে রেখে চুলগুলো খোপায় বাঁধতে বাঁধতে সেগুলো বন্ধ করতে যায়। ল্যাম্পপোস্টের আলোয় সরু গলিটা শেষ পর্যন্ত দেখা যায়। কিছু একটা আবছা মতো দেখতে পায় ও। বেখেয়ালি ভঙ্গিতে জানালার শক্ত পাল্লাগুলো টেনে নেয় ও। হঠাৎ শীতল একটা স্রোত ওর শিরদাঁড়া বরাবর বয়ে যায়। ওর মস্তিষ্ক ওকে বলছে আবছা মতো দেখা প্রতিচ্ছবিটা ওর চেনা। হঠাৎই পিছন ফিরে তাকাই ও। অন্ধকারে একটা অবয়ব এই বাড়ির দিকে মুখ করে দাঁড়িয়ে। ওর ভিতরে ভয়ের কম্পন সৃষ্টি হয় হঠাৎ। জানালার কাঠের পাল্লাগুলো আলগা রেখেই দৌড়ে ঘরে আসে ও। বালিশের নিচ থেকে ফোন নিয়ে দ্রুত পাসওয়ার্ড দেয় ও। ওর নিচের ফোন নিচের পাসওয়ার্ড, তবুও দুবার ভুল করে ও। তৃতীয়বার দিতেই আবার রিং ঢুকে ওর ফোনে। ও কলটা রিসিভ করে ধরে চুপ করে থাকে। ওপাশ থেকে বলে, এইমাত্র কি তুমি ছিলে বারান্দায়? ওর সন্দেহটা সত্যে পরিণত হয়। রোদেলা যেন বোবা হয়ে যায়। ওপাশ থেকে আবার বলে ওঠে,